আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণী বিজ্ঞানের অধ্যায় 6 পর্যায় সারণী পিরিয়ডিক টেবল। তো এই অধ্যায়ে আমাদের আলোচ্য টপিকের মাঝে আমরা ইনক্লুড করব পর্যায় সারণীর ধারণা, দেন পর্যায় সারণীতে মৌলের অবস্থান, কিভাবে আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে কোনো মৌলের অবস্থানটা বের করব পর্যায় সারণীতে, গ্রুপ সংখ্যা বের করব কিভাবে, তারপর পর্যায় সংখ্যা বলবো কিভাবে, এই দুটো বের করে আসলে আমরা পর্যায় সারণীতে কোনো মৌলকে লোকেট করতে পারি। তো এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আমরা বিভিন্ন পর্যাবৃত্ত ধর্মর নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, দাতব্য ধর্ম, অদাতব্য ধর্ম, এগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তারিত পড়ব ইনশাল্লাহ। দেন পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের বিশেষ নাম, আমরা গ্রুপ 17-এর অপর নাম জানি হেলোজেন গ্রুপ, কেন তাদেরকে হেলোজেন গ্রুপ বলা হয়। দেন গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, কেন তারা ক্ষার ধাতু, কারণ হচ্ছে তারা পানির সাথে বিক্রিয়া করে খুব উচ্চ শক্তির ক্ষার তৈরি করে, খুব শক্তিশালী ক্ষার তৈরি করে, তাই তাদেরকে আমরা ক্ষার ধাতু বলি। কেন গ্রুপ 2-এর মৌলগুলোকে আমরা মৃৎক্ষার ধাতু বলি, কারণ তাদেরকে একে তো মাটিতে পাওয়া যায়, দ্বিতীয়ত তারা আবার পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, দ্যাটস ওয়াই তাদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলি, তাই না? তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। দেন ফাইনালি আমরা পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণী আমাদের জীবনে বা আমাদের রসায়ন চর্চায় কী সুবিধা আমাদের দিচ্ছে, কী প্রয়োজনীয়তা তার, এগুলো আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো আমাদের বলা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থিত টোটাল মৌলের সংখ্যা 118টা। এই পর্যন্ত টোটাল আবিষ্কৃত মৌল হচ্ছে আমাদের পর্যায় সারণীতে টোটাল 118টা। তো এদের মাঝে ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় সুযোগ সুবিধা হয়। তো আমাদের যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, প্রত্যেক মৌল সম্পর্কে আসলে আমাদের তাদের ভৌত রাসায়নিক ধর্ম, তাদের প্রপার্টিসগুলা আমাদের অবশ্যই ধারণা থাকা লাগবে, যদি আমরা রসায়ন চর্চাকে আমাদের জীবনে সহজতর করতে চাই। তো এই যে এই ভৌত এবং রাসায়নিক ধর্মের জানার যে প্রচেষ্টা, এটাকে আমাদের অনেক বেশি সহজ করে দেবে আমাদের পিরিয়ডিক টেবলটা। সাপোজ যদি আমরা 118টা মৌলের কথা চিন্তা করি, 118টা মৌলের জন্য তাদের 118টা গলনাঙ্ক রয়েছে, 118টা তাদের স্ফুটনাঙ্ক রয়েছে, 118টার আকার ভিন্ন ভিন্ন রয়েছে, 118টার আয়নীকরণ শক্তি রয়েছে ভিন্ন ভিন্ন, 118টার ইলেকট্রন আসক্তি রয়েছে। তো এভাবে যদি আমরা প্রত্যেক মৌলের জন্য ইন্ডিভিজুয়ালি ধর্ম, রাসায়নিক ধর্ম ইত্যাদি ইনক্লুড করে আমরা যদি মনে রাখতে চাই, সেটা আমাদের জন্য আসলে অনেক বেশি কষ্টকর হয় এবং সময় সাপেক্ষ হয় এবং শ্রমসাধ্য হয়। তো এই যে এই বিষয়টাকে সহজ করে দিয়েছে আসলে আমাদের পর্যায় সারণী কীভাবে, কারণ আমরা পড়েছি গ্রুপ 1। তো গ্রুপ 1-এর যে মৌলগুলা, ওগুলার তো গ্রুপ 1-এর মৌলগুলো আমাদেরকে আমরা এদেরকে ক্ষার ধাতু নামে চিনি, তাহলে এরা প্রত্যেক মৌলই কিন্তু আমাদের পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। তাহলে আমাদের আর আলাদাভাবে মনে রাখতে হচ্ছে না যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এভাবে আমাদের আর আলাদাভাবে মনে রাখা প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট গ্রুপ 1-এর কথা দিয়ে এই 8টা 9টা মৌলকে আমরা জানতে পারি। সেমভাবে এদের আকারের একটা সম্পর্ক বের করতে পারি। আমরা জানি উপর থেকে নিচে আসলে আকারটা বাড়ে, তো এই ক্ষেত্রে আসলে আমরা আকারের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছি। সেমভাবে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি, যেটা আমাদেরকে এই যে পর্যায় সারণীর আমাদের যে রসায়ন চর্চায় বেশ বড় ভূমিকা রাখবে। তো ওই প্রচেষ্টা থেকে আসলে আমাদের পর্যায় সারণীর যে ধারণা ওটা আসে, এবং আলটিমেটলি আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টা আর কি। তো বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময়ে এই ছকের বিভিন্ন পরিবর্তন বা পরিবর্তনের মধ্য দিয়ে, যা আজকে আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল হিসেবে পরিচিত। সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। এই অধ্যায়ে আমরা পর্যায় সারণীর ধারণা, পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের সম্পর্ক ইত্যাদি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তো পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি, তাহলে আমরা পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে একটু জানা দরকার, কীভাবে আসলে আমাদের পর্যায় সারণীতে খাদের প্রচেষ্টার মাধ্যমে কখন কীভাবে আমাদের পর্যায় সারণীতে আজকে আমাদের আধুনিক পর্যায় সারণী আমরা আমাদের পেয়েছি আমাদের পৃথিবীতে। তো পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণার সম্মিলিত প্রকাশ হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায়ে এই পর্যায় সারণীর একজন বিজ্ঞানীর কোনো একক প্রচেষ্টার ফল না, এটা অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রম এবং গবেষণার মাধ্যমে পর্যায় সারণীতে রূপ নিয়েছে। তো সর্বপ্রথম আমাদের 1989 সালে, তাহলে একদম শুরুর দিকে 1989 সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে, তাহলে সর্বপ্রথম যিনি পর্যায় সারণী সম্পর্কে ভাবা শুরু করেন তিনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। 1989 সালে তিনি কিছু মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে উনি ভাগ করেছেন। তাহলে উনি শুরুর দিকে যে কাজটা করেছেন সেটা হচ্ছে উনি দুই ভাগে ভাগ করেন, ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন মৌলসমূহকে।
তো এই মৌল পদার্থগুলো হচ্ছে আমাদের এই মৌলিক পদার্থগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার। তো আমরা দু রকমের পদার্থের কথা জানি, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কারা? যে মৌলিক পদার্থ হচ্ছে ওই পদার্থগুলো যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। সাপোজ নাইট্রোজেন। তো নাইট্রোজেনের মাঝে যদি আমরা দেখি এই নাইট্রোজেনের ভিতরে বা নাইট্রোজেন গ্যাসকে যদি আমরা ডিসোসিয়েট করতে পারি সামহাও, তাহলে আমরা দেখবো এখানে নাইট্রোজেন ছাড়া আর কিছুই নাই। তো এটা হচ্ছে আসলে তার মৌলিক পদার্থের ইন্ডিকেট করে, সে যে একটা মৌলিক পদার্থ। যদি আমরা সেমভাবে পানিকে ইনক্লুড করি, পানিকে যদি আমরা ডিসোসিয়েট করার চেষ্টা করি, এক্ষেত্রে আমরা পানির মাঝে দুটা পরমাণু পাবো, একটা হচ্ছে হাইড্রোজেন, দুটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তো এটা একটা কিন্তু আমাদের মৌলিক পদার্থ না, এটা একটা যৌগিক পদার্থ হয়। তো যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনোই পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। তো আমাদের বিজ্ঞানী ল্যাভোইসি এই মৌলিক পদার্থসমূহকে উনি ভাগ করেন, এবং ওনার ক্রাইটেরিয়া ছিল উনি ফার্স্টে দুই ভাগে ভাগ করেন, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তো উনি ফার্স্ট এই দুই ভাগে উনি ভাগ করেন। তো আহ, উনি মৌলিক পদার্থ কিছু বর্ণনা করেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো উনি মৌলিক পদার্থ আন্ডারে নিয়ে আসেন। দেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ের সময় থেকে মৌলসমূহকে আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করা হয়। তো ওনার সময় থেকে আসলে আমাদের চেষ্টা করা হচ্ছে যেন আমাদের মৌলিক পদার্থসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তো এই জায়গাটাতে এই আলাদা ভাগে ভাগ করার চিন্তা করা হয় যেন একই রকম মৌলিক পদার্থগুলো একটা নির্দিষ্ট ভাগে থাকে। তো এরপরে বিজ্ঞানী ডুভেরাইনার আসেন। বিজ্ঞানী ডুভেরাইনার এই একই রকম ধর্ম প্রদর্শনকারী এই রকম মৌলিক পদার্থসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজান এবং তিনটি করে মৌল দিয়ে উনি সাজানোর চেষ্টা করেন। এরপরে আসলে আমাদের বিজ্ঞানী স্যার ডুভেরাইনার উনি আসেন এবং উনি হচ্ছে তিনটি করে মৌল দিয়ে আমাদের এই পর্যায় মৌলগুলোকে ভাগ করার চেষ্টা করেন, মানে তিনটা করে মৌল দিয়ে তাদের বর্ণ অনুসারে সাজান। তো উনি লক্ষ্য করেন যে আমাদের সাপোজ উনি এরকমভাবে সাজাইছে যে আমাদের ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এগুলোকে উনি এইভাবে সিকোয়েন্স অনুযায়ী তিনটা মৌলকে সাজান। উনি এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে প্রথম এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভরের গড়, ওই পারমাণবিক ভরের গড়টা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান, সমান। এবং উনি ওখান থেকে আসলে ডুভেরাইনের ত্রয়ী সূত্রটা নিয়ে আসেন, এবং ওটাকে আমরা বলি ডুভেরাইনের ত্রয়ী সূত্র, যে প্রথম আমরা পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভরের গড় ওটা দ্বিতীয় মৌলের সমান হয়। এবং এই থেকে উনি প্রথম যে ত্রয়ী মৌল যে চিহ্নিত করেন, এগুলো হচ্ছে আসলে আমাদের এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে? এরপরে 1829 সালে আমাদের এই জায়গায় বই একটা ক্ষুদ্র ভুল দেওয়া আছে, এটা হচ্ছে 1789 সাল হবে। ঠিক আছে? এই যে এই সালটা মোস্ট প্রবলি 1789 সাল হবে, 1789 সাল, আমাদের 1990 সাল দেওয়া আছে। এরপরে 1829 সালে যখন আমাদের সকল মৌল আবিষ্কৃত হয়েছে, সেসব মৌলের জন্য ইংরেজি বিজ্ঞানী জন নিউল্যান্ড, এরপরে জন নিউল্যান্ড আসে তার অষ্টক সূত্র নিয়ে। তো এই সূত্র অনুযায়ী তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে মৌলসমূহের পারমাণবিক ভর কম থেকে বেশি অনুযায়ী সাজানো হয়, তখন এখানে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তার অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের সাথে মিল খুঁজে পাওয়া যায়। তো আমাদের এই জন নিউল্যান্ড স্যার উনি 1829 সালে বেশ বিস্তর গবেষণা করেন এই মৌলগুলো নিয়ে, এবং উনি আসলে বেশ ছিলেন একজন সঙ্গীতপ্রেমী মানুষ। আমাদের স্যার জন নিউল্যান্ড ছিলেন একজন সঙ্গীতপ্রেমী মানুষ, এবং উনি খুব সঙ্গীত শুনতে পছন্দ করতেন। তো আমরা জানি বাংলা গানের যে আমাদের সমমেল, ওখানে আমরা দেখি কি সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা নি সা। এটার মিনিং কি? এখানে গুনে দেখো, 1 2 3 4 5 6 7, আবার সা, সা রে গা মা পা দা নি সা। মানে আটটা বলার সময় আমাদের 8 নাম্বার শব্দটা বলার সময়, 8 নাম্বারটা টনিকটা বলার সময় আমাদের আবার কোথায় ফিরে আসতে হয়েছিল? আবার সাথে ফিরে আসতে হয়েছিল। তো উনি তো আসলে বাংলা গান তো ওনার ছিল না, উনি যে পশ্চিমা সংস্কৃতির যে লিরিক্স ওটাকে উনি ফলো করেন, এবং এখানে এই মিলটা উনি দেখতে পান যে অষ্টম আহ, শব্দে গিয়ে উনি আসলে মিল পান। তো উনি কি করেন, আমাদের মৌলগুলাকে তাদের পারমাণবিক বরের ক্রম অনুসারে উনি সাজান। উনি হচ্ছে যাদের পারমাণবিক ভর কম এবং যাদের পারমাণবিক ভর বেশি, কম থেকে বেশি অনুযায়ী উনি মৌলগুলোকে সাজান, এবং উনি তখন দেখতে পান যে আসলে অষ্টমতম মৌলে গিয়ে উনি এগুলার মিল খুঁজে পাচ্ছেন কেমন জানি।
অষ্টমতম মৌলে গিয়ে উনি এদের মাঝে বৌদ্ধ এবং রাসায়নিক ধর্ম মিল খুঁজে পান। তো উনি এরপরে অষ্টম মৌলগুলোকে উনি মিল খুঁজে পাচ্ছেন, উনি কি একটা গ্রুপে নিয়ে আসেন, একটা গ্রুপে নিয়ে আসেন। সাপোজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদেরকে আমরা অষ্টম মৌল গিয়ে এদের মিল পাচ্ছি। সাপোজ এটা হচ্ছে 3 নাম্বার, না এটা হচ্ছে কত, 8 নাম্বার, 11 নাম্বার, সোডিয়াম 11 নাম্বার। তো এখানে দেখো 11 থেকে 3 গেলে কিন্তু 8, তাহলে 8 নাম্বারে গিয়ে এদের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। সেমভাবে পটাশিয়াম 19 থেকে 11 বিয়োগ করলে তাও 8 হয়। তো এই ক্ষেত্রে 8 নাম্বারে গিয়ে তাদের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। তো এই 8 নাম্বারে গিয়ে যেই সব মৌলের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল তাদেরকে উনি একই গ্রুপে নিয়ে আসেন এবং সেটা হচ্ছে আসলে নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে আমরা চিনি। তারপরেও এই সূত্র আমাদের কিছু এরর ছিল, যেগুলো আসলে আমাদের শতভাগ মৌলগুলার কে নিয়ে উনি এই প্রমাণটা দেখাইতে পারেন নাই, যার কারণে এটা আসলে খুব বেশি দিন ঠিকলো না। এবং আমরা পরবর্তীতে দেখি স্যার মেন্ডেলিভ 1869 সালে মৌলসমূহের বোতল রাসায়নিক ধর্ম সম্পর্কে একটা সূত্র দেন, যেটা আমরা মেন্ডেলিভের সূত্র নামে চিনি। তো উনি বলেন যে মৌলসমূহের বোতল রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ওনার যে প্রসেস ওটা হচ্ছে মৌলসমূহের বোতল এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, মেন্ডেলিভের সূত্রটা আসে পরীক্ষায়। তাইদের বোতল রাসায়নিক ধর্মে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে আবর্তিত হয়। এখানে কি পয়েন্ট হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে আবর্তিত। উনি বলেছেন পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তীতে এটা আসলে পারমাণবিক ভর বৃদ্ধি না, এটা পারমাণবিক সংখ্যা দিয়ে আমাদের প্রতিস্থাপিত হয়েছিল আমাদের পারমাণবিক প্রোটন সংখ্যা আবিষ্কারের পরে, পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে। তো এই সূত্র অনুযায়ী তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলিক উনি সাজান। তাহলে উনি টোটাল 63টি মৌল নিয়ে কাজ করেন এবং 63টি মৌলিক উনি সাজান। মৌলসমূহকে 12টা আণবিক সারি, 8টা খাড়া কলাম এর একটি ছকে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে সাজান এবং দেখেন যে একই কলামের সকল মৌলের বোতল রাসায়নিক ধর্মাবলী একই রকম। তাহলে উনি 63টা মৌল নিয়ে কাজ করেন। 63টা মৌলকে উনি 12টা সারি এবং 8টি খাড়া কলামে উনি নিয়ে আসেন। তো এরপরে উনি এখানে একই কলামের বোতল রাসায়নিক ধর্ম একই রকম দেখেন, ঠিক আছে। এরপরে একই সারির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তিত হয় এবং উক্তার নাম আমাদের দেয়া হয় পর্যায় সারণী বা পেরিওডিক টেবল। এরপরে এখানেও কিছু এরর ছিল আমাদের মেন্ডেলিভের এই তথ্যে। আসলে পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে না, পারমাণবিক সংখ্যার অনুসারে আসলে প্রকৃতপক্ষে আমাদের এটা পরিবর্তিত হয়। তো মেন্ডেলিভের এই পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা। উল্লেখ্য তখন মাত্র 63টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল, ফলে পর্যায় সারণী কিছু করে ফাঁকা রয়ে যায়। পরবর্তীতে গেলে এই ফাঁকা ঘরগুলোর জন্য মেন্ডেলিভ যে মৌল ভবিষ্যৎবাণী করে রেখেছেন সেগুলো মিলে যায়। মানে উনি আসলে যে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে সাপোজ আমাদের এই জায়গাটাতে আমাদের মনে করো এই জায়গায় সোডিয়াম আছে, তো উনি এখানে উনি এই জায়গায় কোন মৌল হবে সেটা উনি জানেন না। সাপোজ ওনাকে এক্স ধরলেন, তো এক্স মৌলের ধর্ম কীরকম হবে উনি বলেছেন এটা একটা ক্ষার ধাতু হবে, এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। তারপর এটা একটা বিজারক মৌল হবে। তো এই ধর্মগুলো আসলে পরবর্তীতে যখন এই পটাশিয়ামটা আবিষ্কৃত হয়, আমি উদাহরণ দিব বলতেছি। তো এটা পটাশিয়ামটা সাপোজ যখন পরবর্তীতে আবর্তিত হয় তখন দেখা গেছে যে ওনার ভবিষ্যৎবাণীর যে কথাগুলো উনি বলেছেন এগুলোর সাথে আসলে মিলে যায়। তো এটা ওনার একটা খুব বড় সাফল্য ছিল আর কি। তো মেন্ডেলিভের পর্যায় সারণীর সাফল্য যেমন রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে যেভাবে মৌলসমূহকে বসিয়েছিলেন সেই অনুযায়ী কম পারমাণবিক ভরের মৌল অধিক পারমাণবিক ভরের মৌলের আগে বসার কথা ছিল। তো আমাদের এই ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় আসলে একটা মৌলতে গিয়ে, এটা হচ্ছে আমাদের আর্গন যে আছে, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 এবং কম পারমাণবিক ভর বিশিষ্ট আরেকটা মৌল হচ্ছে পটাশিয়াম। তো এই ক্ষেত্রে আমাদের আর্গনের পারমাণবিক ভর 40 হওয়া সত্ত্বেও কম পারমাণবিক বিশিষ্ট পটাশিয়ামের আগে বসিয়েছিলেন। মানে এটা উনি ধর্মে করতে পারেন নাই, আর্গনকে আগে বসিয়েছিলেন পটাশিয়ামের আগে। সিকোয়েন্স অনুযায়ী তো আগে পটাশিয়াম 39 বসে তারপর আর্গন 40 বসার কথা ছিল, বাট উনি কি করেছেন আর্গনকে আগে বসাই দেন পটাশিয়ামের আগে। তো এটা করা হয়েছিল শুধু একই গ্রুপের ধর্মে মিল আকাশসমূহের জন্য। কেন এই জায়গায় পটাশিয়াম আমরা জানি একটা ক্ষার ধাতু, এটার আকাশ পাতাল বেশ কম আছে। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, এটা একটা ইনার্ট গ্যাস, এটা কারোর সাথেই
বিক্রিয়া করবে না, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস যেটা আমাদের গ্রুপ 18তে অবস্থান আমরা দেখব। আর পটাশিয়াম হচ্ছে একটা তোমার এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ 1-এর যে একটা খাদ ধাতু। তো এদের মাঝে এদের আকাশ পাতাল পার্থক্য, যদি আমরা এদেরকে আগে পরে করে বসাইতে চাই, আর্গনটা চলে আসবে গ্রুপ একে, পটাশিয়াম চলে যাবে গ্রুপ 18, তাহলে একটা বিশাল একটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে এটাকে উনি মেনটেন করার জন্য উনি আর্গনকে আগে বসাই দেন, কিন্তু আর্গনটা আগে বসাইলে হবে না। উনি ওনার সূত্রে বলেছেন কি পারমাণবিক ভর অনুসারে আবর্তিত হয়, তাহলে উনি পারমাণবিক ভরের সিকোয়েন্সটা মেনটেন করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আসলে পারমাণবিক ভর অনুসারে যে আবর্তিত হয় এই তথ্যটা খুব বেশি দিন টিকেন নাই, এবং এরপর আসলে এটা পারমাণবিক সংখ্যা দ্বারা এটাকে আমরা সাবস্টিটিউট করতে হয়েছিল আর কি। তো এই জায়গাটাতে আমাদের পজিশনে দেওয়া আছে, এই জায়গাটাতে আমরা দেখছি এটা হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে গ্রুপ নির্দেশ করবে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এক একটা গ্রুপ নির্দেশ করবে। তো পজিশনের গ্রুপ সংখ্যা হচ্ছে টোটাল 18টা, এবং এগুলা যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের সারি, এগুলো হচ্ছে আমাদের সারি বা পর্যায়। তো পর্যায় সংখ্যা হচ্ছে টোটাল 60টা, পর্যায় সংখ্যা টোটাল 60টা পর্যায় আছে আমাদের পর্যায় সারণীতে। তো গ্রুপ 1-এর মৌলগুলা আমরা লিনাকে রুবিসে সেভেলে যেভাবে মনে রাখি এগুলো বলে দিব লাস্টে গিয়ে। দেন গ্রুপ 2-এর মৌলগুলা বিরিয়ানি মৌলকে সরিয়ে বাটিতে রাখো, এভাবে আমাদের কিছু মৌল অবশ্যই লাগে। দেন এখানে আমাদের পর্যায় সারণীর সিকোয়েন্সটা ঠিকঠাক রাখার জন্য, পর্যায় সারণীর যাতে শেপটা নষ্ট না হয় বা খুবই বাজে না দেখে, সেজন্য আসলে দুটা গ্রুপকে আমরা নিচে ইনক্লুড করেছি, এগুলোকে আমরা ল্যান্থানাইট সিরিজ বলি, এটাকে অ্যাক্টিনাইট সিরিজ বলি। ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো এইভাবে রাখা হয়েছে, অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো এখানে টোটাল 15-30টা মৌলকে এখানে এই জায়গায় দেওয়া হয়েছে। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমাদের যে পর্যায়সারণীর শেপ এটা যাতে সুন্দর থাকে, গোছানো থাকে। তো এরপরে 1913 সালে বিজ্ঞানী মোসলে মৌলসমূহকে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে সাজানোর জন্য প্রস্তাব করেন। এরপরে মেইন কাজটা শুরু হয়, আমাদের বিজ্ঞানী মোসলে আসেন এবং উনি হচ্ছে 1913 সালে উনি পারমাণবিক সংখ্যা আর মাধ্যমে আমাদের পারমাণবিক মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পরিবর্তিত এই কথাটা বলেন, যেটা যদি করা হয় আলটিমেটলি আমাদের যে পারমাণবিক ভর অনুসারে সাজালে যে একটা মতানৈক্য দেখা দিয়েছিল, যে সমস্যাটা দেখা দিয়েছিল পটাশিয়াম আর্গনের মাঝে, ওই সমস্যাটা দূর হয় এবং বাকি সব ঠিকঠাক থাকে এবং ওই সমস্যাটা দূর হয় এবং দেখা যায় আসলেই মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভর অনুসারে না, পারমাণবিক সংখ্যা অনুসারে আবর্তিত হয়। ফলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলসমূহের স্থান দেওয়া হলে মেন্ডেলিফের ত্রুটিগুলো সংশোধিত হয়। আমরা জানি যে আন্তর্জাতিক রসায়ন ফলিত সংস্থা আইইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এখন পর্যন্ত 118টি মৌলের সন্ধান পেয়েছে। এই 118টি মৌলের মধ্যে বেশিরভাগ মৌলের প্রকৃতিতে পাওয়া যায়, আর কিছু মৌল গবেষণাগারে তৈরি করা হয়েছে। তো এখানে ল্যাভোইসিয়ে 33টা মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন, মেন্ডেলিফ কাজ করেছিলেন আমাদের 63টা মৌল নিয়ে, এবং ওখানে আবার 4টা অনাবিষ্কৃত মৌল ছিল। বর্তমানে টোটাল 118টা মৌল নিয়ে আমাদের যে আধুনিক পর্যায় সারণী ওটা আমরা দেখি, আধুনিক পর্যায় সারণীর যে পেরিওডিক টেবল ওটাতে। এবার পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্যের কথা আমরা দেখি, পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান। পর্যায় সারণীর বৈশিষ্ট্যের কথা, এই জায়গাটা আমাদের আসলে টোটাল 60টা পর্যায় রয়েছে, 18টা গ্রুপ রয়েছে, পর্যায় সারণীর নিচে 2টা সারি যেগুলো ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজকে ইন্ডিকেট করে। দেন এই বিষয়গুলো আমাদের এখানে ইনক্লুড করতে পারো, বৈশিষ্ট্য বা ক্যারেক্টার বা ফিচার পর্যায় সারণীর যে। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, আমরা কীভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান বের করবো এটা একটু দেখি। আমরা ফার্স্টে পর্যায় নাম্বার বের করার পদ্ধতিটা দেখি। তো আশা করছি আমরা এর আগের যে ক্লাস ওইগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় ওটা দেখে আসছি, কারণ এটা জানার জন্য অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতেই হবে, মূলত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বের করব, তাই না? তো আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, এই জায়গায় আমরা যদি সোডিয়াম ধরি, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1। তো কথা হচ্ছে আমরা পর্যায় সংখ্যা বের করছি, পর্যায় সংখ্যা বের করার জন্য কোনো রকমের কোনো হ্যাসেল নাই, এখানে জাস্ট একটা নিয়ম, ওই একটা নিয়ম দিয়ে সকল কিছু বের করতে পারবা। তো এই জায়গাটাতে আমাদের দেখতে হবে লাস্ট কোন শক্তি স্তরে ইলেকট্রনটা প্রবেশ করেছে। এই জায়গাটাতে 1 একটা শক্তি স্তর, 2 একটা শক্তি স্তর, 3 একটা শক্তি স্তর, লাস্ট ইলেকট্রনটা হচ্ছে 11তম ইলেকট্রন, যেটা আমাদের 3 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করেছে। তার মানে এই জায়গায় আমাদের পর্যায় সংখ্যা হচ্ছে 3, যেহেতু লাস্ট ইলেকট্রনটা কত নাম্বার শক্তি স্তরে গিয়েছে, 3 নাম্বার শক্তি স্তরে যেহেতু গিয়েছে, আমাদের এই জায়গায় পর্যায় সংখ্যা হচ্ছে
3। এবার আমি যদি পটাশিয়ামের জন্য দেখি, পটাশিয়াম হচ্ছে 19, 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। এখানে একটা শক্তি স্তর 2 একটা শক্তি স্তর 2 3 শক্তি স্তর 4 একটা শক্তি স্তর, সর্বশেষ ইলেকট্রনটা 4 দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই এই জায়গায় পর্যায় সংখ্যা হচ্ছে 4। এখানে কোনো রকমের কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তো এইভাবে আমরা পর্যায় সংখ্যাটা বের করব। যে কোনো উদাহরণ তুমি প্র্যাকটিস করতে পারো। এই জায়গায় আমাদের অনেক উদাহরণ আছে। বেরিলিয়াম 4 দেখো 1s2 2s2। তাহলে 2 নম্বর শক্তি স্তরে যা লাস্ট ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর, তার মানে আমাদের এই ক্ষেত্রে পর্যায় সংখ্যা 2। দেখো এই যে পর্যায় সংখ্যা 1 পর্যায় সংখ্যা 2, এই 2 নম্বরে পাচ্ছি না বেরিলিয়ামকে, এই যে 2 নম্বরে আমরা পাচ্ছি বেরিলিয়ামকে। তো এভাবে তুমি প্র্যাকটিস করবা বাসায়, অনেক বেশি এই জায়গায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই জায়গায় আমি ক্লোরিনটা দিয়ে একটু দেখি। ক্লোরিন 17। তো 1s2 2s2 2p6 3s2 3p5। তো এই জায়গাটাতে কত হয়, এখানে 10 17, হ্যাঁ। তো 3p5 এর লাস্ট ইলেকট্রন আমাদের এখানে 3 তে গিয়ে পৌঁছেছে না, আমাদের ইলেকট্রনটা আলটিমেটলি 3 তে গিয়ে পৌঁছেছে, তার মানে এই জায়গায় আমাদের পর্যায় সংখ্যা হবে কত, 3। দেখো এই জায়গায় 1 2 3 3 নম্বরে পাইছি, হ্যাঁ ক্লোরিনকে আমরা 3 নাম্বার শক্তি যে পর্যায়ে পেয়েছি, তার মানে এটা 3 নাম্বার পর্যায়ে অবস্থিত হবে। এবার আসো আমাদের গ্রুপ সংখ্যা বের করা। গ্রুপ সংখ্যা বের করার জন্য আমাদের 3টা নিয়ম মেনলি জানতে হবে। 3টা নিয়মের কথা আমাদের এই বইয়েও বলা আছে, হ্যাঁ 3টা নিয়ম দিয়ে আমরা আশা করি হয়ে যাবে। তো তোমরা যখন এইচএসসিতে যাবা তখন কিছু ব্লক মৌল পড়বা, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল। কিছুই না এগুলো। এস ব্লক মৌল হচ্ছে যাদের ইলেকট্রনটা লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা জানি তখন যা পড়ছি সেটা হচ্ছে শক্তি স্তর নিয়ে। এগুলো কি শক্তি স্তর, আর এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এস পি ডি এফ এগুলা উপশক্তি স্তর, এস পি ডি এফ এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তো এই জায়গাটাতে আমাদের উপশক্তি স্তর সম্পর্কে একটু জানতে হবে। তো যদি কখনো দেখো যে আমাদের ইলেকট্রনটা এস অরবিটালে গিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ এটা অরবিটাল, এটা অরবিট না। অরবিট মানে হচ্ছে আমাদের শক্তি স্তর, আর অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, যেটা আমি আর এটা করছি না, এগুলো আগের লেকচারে দেওয়া ছিল। তো এস অরবিটালে যদি পাও সেটা হচ্ছে এস ব্লক মৌল। যাদের ইলেকট্রনটা এস অরবিটালে গিয়ে শেষ হবে তারা হচ্ছে এস ব্লক মৌল। গ্রুপ 1 গ্রুপ 2 এরা হলো এস ব্লক মৌল। খেয়াল করো, লিনাকে রুবি শেষে ফেলেছে, লিনাকে রুবি, রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এই সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে তুমি লাস্ট অরবিটাল পাবা S1 হিসেবে। হয়তো লিথিয়ামের ক্ষেত্রে তুমি 2s1 পাবা, সোডিয়ামের ক্ষেত্রে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, রুবিডিয়ামের ক্ষেত্রে 5s1, সিজিয়ামের ক্ষেত্রে 6s1। আমাদের এখানে শেষে ফ্রান্সিয়ামের ক্ষেত্রে 6s1 5s1 এইভাবে পাবা। মানে বলতে চাচ্ছি গ্রুপ 1-এর লাস্ট সেলের অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। গ্রুপ 2-এর লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা পাবা হচ্ছে সবসময়, অরবিটালের লাস্ট ইলেকট্রন সংখ্যা পাবা 2। এখানে তুমি বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে স্ট্রনশিয়াম বাটিতে রাখো। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিলিয়াম, রুবিডিয়াম, তো রেডিয়াম। তো এখানে আমরা 2s2 পাবো, এখানে 3s2 পাবো, এখানে 4s2 পাবো, এখানে 5s2 পাবো, 6s2 পাবো, 7s2 পাবো। এভাবে মূলত আমাদের লাস্ট সেলের ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হবে, এস অরবিটালে গিয়ে শেষ হবে, এবং আমরা দেখব এটা একটা এস ব্লক মৌল। মানে পর্যায় গ্রুপ 1 এবং গ্রুপ 2কে আমরা এস ব্লক মৌল বলি। কেন বলি তাদেরকে, কারণ তাদের শক্তি স্তরের ইলেকট্রনটা, অরবিটাল ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হয় বিদায় তাদেরকে আমরা এস ব্লক মৌল হিসেবে ইন্ডিকেট করি। এখন কথা হচ্ছে যাদের এস ব্লক মৌলে, যারা এস ব্লক মৌল, বা যদি এটা অসুবিধা হয় মনে রাখবা যে যাদের ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হচ্ছে, আলটিমেটলি এস অরবিটালে গিয়ে শেষ হচ্ছে, তাদের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে এসে যতটা ইলেকট্রন আছে ঠিক সেই সংখ্যাটাই। আমি যদি উদাহরণ দিয়ে বলি, সোডিয়াম হচ্ছে 11, 1s2 2s2 2p6 3s1। আমার ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এসে গিয়ে শেষ হয়েছে। এসে ইলেকট্রন সংখ্যা কত, 1। আমার গ্রুপ সংখ্যাও হচ্ছে 1, নো ডাউট এখানে। তাহলে আমি আবার বলছি, যদি এস ব্লক মৌল হয় কিংবা লাস্ট ইলেকট্রনটা দেখবা যে এস অরবিটালে গিয়ে শেষ হচ্ছে, ওই ক্ষেত্রে এসে যা ইলেকট্রন পাবা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে, ঠিক আছে।
এবার আমি যদি আরেকটা দেখি, ম্যাগনেসিয়াম দেখো, ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 3s2, এসে গিয়ে শেষ হয়েছে এবং আমাদের গ্রুপ সংখ্যা হচ্ছে কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 2, যেহেতু দুইটা ইলেকট্রন আছে এই জায়গাটাতে। এভাবে করে বের করবা, প্র্যাকটিস করবা, নিজে প্র্যাকটিস করলে পারবা, নাহলে কিন্তু হবে না। তাহলে এভাবে আমরা হাইড্রোজেন কেটে দেখতে পারি, এভাবে হয়। এবার আসো আমাদের টোটাল দুই নিয়ম, 2 নাম্বার নিয়ম, এই ক্ষেত্রে আমাদের জানতে হবে এস এবং পি অরবিটাল। যদি পি অরবিটাল থাকে এক্ষেত্রে আমাদের পি অরবিটাল যদি থাকে, মানে সেটা যদি পি ব্লক মৌল হয়, পি ব্লক মৌল হয়, তাহলে পি ব্লক মৌল কারে বলবা? যে লাস্ট ইলেকট্রনটা পিতে গিয়ে শেষ হয়েছে, লাস্ট ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? পিতে গিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে আমাদের পি ব্লক মৌল। তাহলে দেখবা গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এই সবগুলো কিন্তু আমাদের পি ব্লক মৌল হয়। কারণ গ্রুপ 13 লাস্ট ইলেকট্রন আছে কয়টা? 3টা। দেখবা এখানে হয়তো 2p1, 3p1, 3p4f, 4p1 এইভাবে গিয়ে শেষ হচ্ছে, আর এখানে 2p2, 3p2, 4p2 এভাবে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এইভাবে মূলত দেখবা যে লাস্ট সেলে আসলে ইলেকট্রনটা পি অরবিটালে গিয়ে শেষ হচ্ছে, তারা হচ্ছে পি ব্লক মৌল। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে লাস্ট অরবিটালের টোটাল, লাস্ট শক্তি স্তর টোটাল ইলেকট্রনের সাথে এস এবং পি লাস্ট শক্তি স্তরের, কিন্তু এক্ষেত্রে লাস্ট শক্তি স্তরের, আই রিপিট, লাস্ট শক্তি স্তরের যে টোটাল ইলেকট্রন সেটার সাথে 10 যোগ করে আমাদের বের করতে হবে। যদি আমি ক্লোরিন দিয়ে উদাহরণটা দেখাই, এই যে ক্লোরিন 17 দিয়ে উদাহরণটা দেখাই, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এ জায়গায় আমি আবার বলছি লাস্ট শক্তি স্তর, নট অরবিটাল। লাস্ট শক্তি স্তর কি? 1 2, এখানে তিনটা শক্তি স্তর আছে, যেখানে লাস্ট শক্তি স্তর হচ্ছে 3। লাস্ট শক্তি স্তর টোটাল ইলেকট্রন কত? এদিকে 2টা, এদিকে 5টা, কত হলো? 7টা। এর সাথে সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। কেন? সূত্র 2, নিয়ম 2, এটা পি ব্লক মৌল। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা 17। মানে যদি এটা পি অরবিটাল হয় তাহলে লাস্ট অরবিটালের সাথে আমাদের 10 যোগ করতে হবে, যেটা পাবা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমি যদি আরেকটা উদাহরণ দিই, ফ্লোরিন দিয়ে বোঝাই, তাহলে ফ্লোরিন দিয়ে দেখো, ফ্লোরিন হচ্ছে 9, 1s2 2s2 2p, 1s2 ফ্লোরিন 9, 1s2 2s2 2p5। এখানে একটা শক্তি স্তর, 2 একটা শক্তি স্তর, লাস্ট শক্তি স্তরকে 2 এবং 2 এর টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 7। যেহেতু এখানে পিতে শেষ হয়েছে, 10 যোগ করব, তাই আমাদের ইলেকট্রন সংখ্যা কত? 17। আচ্ছা, আমি যদি আবার অক্সিজেন দিয়ে দেখাই, অক্সিজেন কত? 8 হয়, 1s2 2s2 2p4। তো লাস্ট অরবিটাল কত? 2 এবং ইলেকট্রন সংখ্যা কত? 4 2 6, 10 যোগ করব, যেহেতু পিতে শেষ হয়েছে তাই 16, গ্রুপ সংখ্যা 16। মনে রাখবা, বারবার বলি এই জায়গাটাতে আমাদের টোটাল অরবিটাল শক্তি স্তর কাউন্ট করতে হবে। অনেকে কি করে এই জায়গায় পি এর সাথে 4 নেয়, 4 এর সাথে 10 যোগ করে আসে 14, ভুল হবে না। এখানে টোটাল এই 2s2 সহ নিতে হবে, বা এখানে আমাদের এসে যেটা থাকে সেটা সহ নিতে হবে, মাইন্ড ইট। তো এরপরে যদি আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সাপোজ এই জায়গাটাতে আমাদের এই সবগুলো কিন্তু আমাদের পি ব্লক মৌলের আন্ডারে পড়বে। এই যে এইগুলা, এখান থেকে একদম শুরু করে এই জায়গায় সবগুলো পি ব্লকের আন্ডারে যাবে। যদি সালফার দিয়ে বোঝায়, সালফার 16, সালফার 16, 1s2 2s2 2p6 2p6 3s2 3p4, তাই না? 3p4, এদিকে 10, এদিকে 416, হ্যাঁ। তো এবার লাস্ট শক্তি স্তর কোনটা? 1 2, 3 নম্বর শক্তি স্তর লাস্ট, দেন ওখানে ইলেকট্রন সংখ্যা কত? 6। কত যোগ করব? কারণ পি অরবিটালে শেষ হয়েছে না, তার মানে পি ব্লক মৌল, তার মানে কত যোগ করব? 10 যোগ করব, কত হইল? 16। অরবিটাল আমাদের এই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে 16। যদি পর্যায় সংখ্যা বের করতে চাই, লাস্ট শক্তি স্তর যেটা পাবা সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। লাস্ট ইলেকট্রনটা 3-এ গিয়েছে, তাই আমাদের পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, এভাবে আমরা পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করতে পারি। ক্লোরিনের পর্যায় সংখ্যা তো লাস্ট কোনটা পাচ্ছে? 3 নাম্বার, তাই ওখানে পর্যায় সংখ্যা হচ্ছে 3। মানে পর্যায় সংখ্যাটা বের করা ইজিয়ার। এক্ষেত্রে লাস্ট যে শক্তি স্তরে যাবে ওটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা, লাস্ট যে শক্তি স্তর পাবে সেটাই তার পর্যায় সংখ্যা। ফ্লোরিনের পর্যায় সংখ্যা কত? 2, কারণ লাস্ট কোন স্তরে গিয়েছে? 2 নম্বর শক্তি স্তরে না, এটা 2। তো পর্যায় সংখ্যাটা বের করা মোস্ট ইজিয়ার। তো এক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যাটাও দেখলাম, দুটা নিয়ম দেখলাম। এরপরে বাকি নিয়মটা খুবই সহজ। আমরা যখন ডি অরবিটাল পাবো, যখন লাস্টে আমরা ডি ব্লক মৌল পাবো, মানে এই ইলেকট্রনটা ডিতে গিয়ে শেষ হচ্ছে, ওই ক্ষেত্রে আসলে আমরা কী করবো? এসের ইলেকট্রনগুলো সহ কাউন্টে নিয়ে আসবো। মানে এক্ষেত্রে দেখি আমরা যদি এস অরবিটাল হয়, মানে এখানে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, আয়রন 26, আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6
3d6 4s2। তো অনেকের মনে হতে পারে ভাইয়া এই জায়গাটাতে আমরা 4s2-তে লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি, মানে 4s2-তে সম্ভবত আগে ইলেকট্রন প্রবেশ করেছে। না, আমরা জানি আমরা যে পর্যায় সারণীর যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম জানি, আমরা জানি সর্বনিম্ন আহ্বান নীতি অনুসারে সর্বনিম্ন শক্তি স্তরটা ফিল আপ করে দেন সর্বোচ্চ শক্তি স্তরে যাবে। তো মানে কম শক্তি স্তর ফিল আপ করে দেন উচ্চ শক্তি স্তরে যাবে। 4s এর শক্তি বের করো তো 4 + 0 এই জায়গাটাতে n+l এর মান দিয়ে আমরা বের করি। তো আমরা জানি এক্ষেত্রে l এর মান কেমনে জানো? l এর মান হচ্ছে আমাদের s/p/d/f। তো s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে l এর মান 3। এগুলো হচ্ছে l এর মান সব মুখস্থ। দেন এই n এর মান হচ্ছে যে প্রধান শক্তি স্তর, এখানে 4, এই জায়গায় 3। তাহলে আমরা যদি n+l এর মান দিয়ে 4s এর শক্তি বের করতে চাই, এই জায়গায় 4s এর শক্তি পাচ্ছি আমরা কত? 4 পাচ্ছি। আর 3d এর শক্তি বের করো তো 3d এর শক্তি এখানে 3 + d এর জন্য l এর মান কত? 2, তার মানে 5। তার মানে আমাদের এই জায়গায় আগে 4s ফিল আপ করবে, 4s ফিল আপ করে তারপর 3d তে যাবে। দেখো এই জায়গায় 4s2 ফিল আপ করে দেন আমাদের বাকি ইলেকট্রনগুলো 3d তে গেছে। আমাদের 4s2 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা কত শেষ হয়েছে? 20টা, বাকি 6টা ইলেকট্রন 3d তে গেছে। তার মানে লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করছে d তে, এই জন্য এটা একটা আমাদের ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের অ্যাসের যে ইলেকট্রন ওটা সহ নিয়ে তুমি কাউন্ট করবা। মানে আমাদের যে এখানে 4s2-তে ইলেকট্রন আছে 4টা এবং ডিতে ইলেকট্রন আছে 6টা, টোটাল হয় 8টা। এই 8টাই হচ্ছে তার আমাদের গ্রুপ সংখ্যা। ঠিক আছে? এবং যদি বলো আমাদের এই ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত, যেহেতু লাস্ট শক্তি স্তরকে সর্বশেষ শক্তি স্তরকে 4 নাম্বার শক্তি স্তর না, তাই আমরা এটা হচ্ছে 4। মানে পর্যায় সংখ্যাটা বের করা ইজিয়ার, কারণ সর্ববহিস্থ শক্তি স্তর যেটা সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। গ্রুপ সংখ্যাটা বের করার জন্য আমরা 3টা রুল শিখেছি। একটা হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌলের ক্ষেত্রে এসে যতটা ইলেকট্রন পাবা সেই সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। পি ব্লক মৌলের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে তুমি লাস্ট ইলেকট্রনটা পিতে গিয়ে শেষ হবে, ওই ক্ষেত্রে তুমি 10 যোগ করবা, লাস্ট শক্তি ইলেকট্রনের সাথে 10 যোগ করবা। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে এসের ইলেকট্রনগুলো সহ কাউন্ট করবা। এতটুকুই জাস্ট, এর বাইরে আর কঠিন করবে না তোমাদের। এস ব্লক মৌল হচ্ছে এসে যতটা ইলেকট্রন পাবা সেটা। পি ব্লক মৌল হচ্ছে আমাদের লাস্ট শক্তি স্তরের ইলেকট্রনের সাথে 10 যোগ করবা। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে টোটাল এসের ইলেকট্রনগুলা সহ কাউন্ট করে তুমি হিসাব করবা গ্রুপ সংখ্যাটা। আর পর্যায় সংখ্যাটাতে বের করার আমরা নিয়ম খুবই সহজ, লাস্ট শক্তি স্তর যেটা পাবে সেটাই তার পর্যায় সংখ্যা। ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1s1 গ্রুপ সংখ্যা 1, পর্যায় সংখ্যা 1 যেহেতু একে। হিলিয়াম দেখো 1s2 যেহেতু পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা কত হবে আমাদের এই ক্ষেত্রে? আচ্ছা, এটা একটু ব্যতিক্রম, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমাদের পর্যায় সংখ্যা এটা একটা গ্রুপ, আমাদের দেখে মনে হচ্ছে যেন এটা আমাদের একটা গ্রুপ, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ 2 এর মৌল এখানে 1s2, বাট এটা ব্যতিক্রম। আমাদের পর্যায় গ্রুপ 18তে অবস্থিত। এটা এটা যেহেতু আমাদের নিশ্চয়ই গিয়ে সেটা ব্যতিক্রম দেখায়। বুরন এই বাকিগুলো মিলে যাবে। এক্ষেত্রে আমাদের পি অরবিটাল দেখতে পাচ্ছ না, তার মানে পি ব্লক মৌল। লাস্ট অরবিটালের সাথে 10 যোগ করতে হবে, 3 + 10 = কত হয়? 13। এবং যেহেতু লাস্টে 2 তাই 2 নম্বর পর্যায়ে। নাইট্রোজেন 7 পিতে প্রবেশ করছে না, টোটাল ইলেকট্রন কত? 5। টোটাল ইলেকট্রন কত? 3 দিয়ে 5, 10 যোগ করতে হবে 15, টোটাল 15। এবং এক্ষেত্রে আমাদের গ্রুপ সংখ্যা যেহেতু লাস্টে 2 গেছে তাই 2। এক্ষেত্রে দেখো টোটাল পিতে গেছে না, তার মানে 2 নম্বর নিয়ম। তার মানে এখানে আবার টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে? টোটাল সংখ্যা হবে 8, 10 যোগ করতে হবে 18 এবং 2 প্রবেশ করছে তাই 2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এটা 3s এ প্রবেশ করছে, তার মানে s এ 3s2, তার মানে এটা আমাদের s ব্লক মৌল। এস ব্লক মৌল হইলে আমরা কি জানি? এস এ যা ইলেকট্রন সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এস এ 2টা ইলেকট্রন তাই গ্রুপ সংখ্যা 2, এবং যেহেতু 3 নাম্বার শক্তি স্তরে গেছে তাই 3। টাইটানিয়াম এখানে আমাদের ডিতে প্রবেশ করছে না, ডিতে প্রবেশ করলে জানি আমরা এই যে 4s2 ফিল আপ করে দেন 3dতে প্রবেশ করে, তার মানে ডি ব্লক মৌল। ডিতে প্রবেশ করলে ডি এর এস এর ইলেকট্রনগুলো সহ কাউন্ট করতে হবে এই জায়গাটাতে। তার মানে এখানে আমাদের 4s2 3d2, তার মানে এখানে টোটাল গ্রুপ সংখ্যা হবে 4, এবং যেহেতু লাস্ট শক্তি স্তর 4, আমাদের এখানে পর্যায় সংখ্যা হবেও 4। এরপরে আমাদের উপরে উল্লেখিত ছকের বাইরে ইলেকট্রন বিন্যাসকে লাল রং দিয়ে দেখানো হয়েছে। এখানে আমাদের পর্যায় সারণীর যে আলোচনা থেকে বোঝা যায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেটি কত নম্বর পিরিয়ড বা কত নম্বর গ্রুপ অবস্থা করবে তা বের করা সম্ভব। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কথাটা বলা যায়। তাহলে আমাদের পর্যায় সারণীর মূল বেস হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মূলত পর্যায় সারণীর মূল ভিত্তি, যেটা আমরা বলছি সকল কিছু আমরা বের করতে পারি। আমরা আয়নীকরণ শক্তির যে আয়নীকরণ শক্তির যে ফ্লো, ইলেকট্রন হইতে যে ফ্লো, পর্যায় সারণীর মূলের অবস্থান, সবগুলো ডিপেন্ড করবে আসলে ইলেকট্রন বিন্যাসের উপরে। এটা কিন্তু কোয়েশ্চেন আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। বুঝে গেছে? তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব এবং রেস্টিং যে টপিকগুলো আছে এগুলো নিয়ে পড়ব। ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।